কোটার নতুন বিভাজন অনুযায়ী প্রজ্ঞাপন জারি, সহিংসতায় তদন্ত কমিটি গঠন। অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে জনজীবন, বেড়েছে যানবাহন ও কর্মব্যস্ততা। কক্সবাজারে আটকে পড়া ৩,০০০ পর্যটককে ফেরানো হচ্ছে ঢাকায়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কোটা আন্দোলন নিয়ে আপিল বিভাগের রায়ের ভিত্তিতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে মেধাভিত্তিক নিয়োগ হবে ৯৩%। থাকছে না মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি, নারী ও জেলা কোটা। কোটা আন্দোলনের নামে সহিংসতার বিষয়ে ১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল নিয়ে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। ২১ জুলাই কোটা সংশোধন করে রায় দেয় আদালত। প্রজ্ঞাপন অথবা এটা জারি করে কার্যকর করতে হবে। রায়ের প্রেক্ষিতে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনের বিস্তারিত তুলে ধরতে আইনমন্ত্রীর গুলশানের বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। প্রজ্ঞাপনের বিস্তারিত তুলে ধরেন আইনমন্ত্রী। এখন থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত এবং সাংবিধানিক কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কোটা আগের মতো থাকছে না। কোটা বাতিল করার যে পরিপত্রটা ২০১৮ সালে দেওয়া হয়েছিল সেটাও বাতিল করা হলো। আইনমন্ত্রী বলেন, নতুন সব নিয়োগ এই প্রজ্ঞাপনের ভিত্তিতেই হবে। এই প্রজ্ঞাপন জারি হয়েছে, এখন আমি আপনাদের কাছে সেই প্রজ্ঞাপনটা উপস্থাপন করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি ১ শাখা। প্রজ্ঞাপনের নাম্বারটা সময়ের জন্য আমি আর বললাম না, তারিখটা বলে দেই। মন্ত্রী জানান, সহিংসতার বিষয়ে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগের যে সহিংসতা হয়েছে তার জন্য একটা বিচার বিভাগীয় তদন্তর কথা, সেখানে আমরা বিচার বিভাগীয় তদন্তের জন্য ১ সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিয়েছি, তিনি কাজ করা শুরু করেছেন। মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হলেই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। রাজধানী জুড়ে যৌথ টহল দিচ্ছে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবি। অলিগলি ও গুরুত্বপূর্ণ সব পয়েন্টে রয়েছে তল্লাশি সহ কড়া নিরাপত্তা ব্যবস্থা। পরিবহন বেশি না চললেও রিকশাসহ ছোট যানে স্বস্তিতে জরুরি কাজ সারতে পারছেন নগরবাসী। বলছেন, কারফিউয়ের ৪র্থ দিনে স্বস্তি ফিরেছে আরও অনেকখানি। আকাশুজ্জামানের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে ভর করে রাজধানী সহ দেশ জুড়ে চলছিল বিএনপি জামাতের সহিংসতা, জ্বালাও পোড়াও। জনগণের জানমাল রক্ষায় কারফিউ দিয়েছে সরকার, মাঠে নেমেছে সেনাবাহিনী। ৪র্থ দিনেও রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে নিশ্চিদ্র নিরাপত্তা। অনেকখানি স্বস্তি ফিরেছে জনমনে। জরুরি কাজে নির্বিঘ্নে বের হচ্ছেন নগরবাসী। বেড়েছে কর্মচাঞ্চল্যতাও। টুকটাক বাধা সদায় লাগে, এই জন্য আর কি বাইরে এসে দেখলাম যে কি অবস্থা। দেখতেছি মোটামুটি সব কিছু ভালো, মানে ঠান্ডায় আছে, নিরিবিলি। এখন রাস্তাঘাটের পরিস্থিতি ভালো থাকাতে রাস্তাঘাটে বাইর হয়েছি, আশা করি পরিস্থিতি আরও ভালো হয়ে যাবে। অবশ্যই স্বস্তিতে আছি, আশেপাশে অনেক আইনশৃঙ্খলা বাহিনী আছে, রাস্তায় চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। নির্বিঘ্নে চলছে জরুরি ও সেবামূলক পরিবহনগুলোও। সেনাবাহিনী আছে, পুলিশ আছে,
যদি কোনো সমস্যা আমাদেরকে ঘুরে দেয়, আর সমস্যা দেখি নাই। ফার্মেসিতে যাবো তো ওষুধের জন্য, তাও রিস্ক নিয়ে বেরোচ্ছি, তবে মনে হচ্ছে রাস্তাঘাটের অবস্থা কিছুটা স্বাভাবিক হয়েছে আগের থেকে। হ্যাঁ, আগের থেকে একটু তুলনামূলক স্বস্তি পাওয়া যাচ্ছে, কারণ আগে যেরকম মারমুখী ছিল সেটা এখন নাই আপাতত। দ্রুতই দেশের পরিস্থিতি আগের শান্তিপূর্ণ অবস্থায় ফিরবে বলে মনে করছেন রাজধানীবাসী। আকাশুজ্জামান, 21 টেলিভিশন, ঢাকা। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে চট্টগ্রাম বন্দর সহ উপকূলীয় অঞ্চলে কাজ করছে নৌবাহিনী। চট্টগ্রাম বন্দর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এলাকা পরিদর্শনকালে একথা বলেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। আমদানি রপ্তানি কার্যক্রমে ইন্টারনেট সেবা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মহিমা পলি। দেশের আমদানি রপ্তানি প্রায় ৮০% হয়ে থাকে চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে। দেশ জুড়ে কারফিউ চলাকালে বন্দরের সার্বিক কার্যক্রম এবং বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। এ সময় বন্দর চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সাথে ছিলেন। পরে সাংবাদিকদের তিনি জানান, শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। দুর্বৃত্তদের ধ্বংসযজ্ঞ ঠেকাতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে নৌবাহিনী। অবস্থাতেই সমুদ্র পথে, নদী পথে যাতে কোনো রকমের নাশকতা না হয়, সেজন্য আমরা আমাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের সার্বক্ষণিক যে টহলদারি সেটা অব্যাহত রেখেছি। ঢাকা শহরের দু একটি গুরুত্বপূর্ণ স্থানে আমরা সেনাবাহিনীর সাথেও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। নৌবাহিনী প্রধান আরও জানান, চট্টগ্রাম বন্দর ছাড়াও বিভিন্ন উপকূলীয় এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি রয়েছে যেখান থেকে জ্বালানি তেল সরবরাহ করা হয়, যেখান থেকে বাণিজ্যিক কার্যক্রমের মূল চালিকা শক্তি হিসাবে যেখান থেকে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হয়, সে সকল স্থাপনায় যদি কোনো রকমের ব্যাঘাত সৃষ্টি করা যায়, সেখানে যদি নিরাপত্তার হুমকি সৃষ্টি করা যায়, তাহলে এটা সার্বিকভাবে দেশের অর্থনীতিকে ব্যাহত করে। জরুরি অবস্থা যখন হয় কিংবা রাষ্ট্রীয়ভাবে যখন নির্দেশনা দেওয়া হয়, তখনই শুধুমাত্র সশস্ত্র বাহিনী এই তাদের যে নিরাপত্তা ব্যবস্থাকে আরো জোরদার করার জন্য মোতায়েন হয়ে থাকে। আমদানি রপ্তানি কার্যক্রমে ইন্টারনেট সেবা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন নৌবাহিনী প্রধান। এর আগে নৌবাহিনী প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল পরিদর্শন করেন। মহিমা পলি, 21 টেলিভিশন। ছাত্ররা নয়, স্বাধীনতা বিরোধী শক্তি দেশব্যাপী সহিংসতা চালিয়েছে বলে অভিযোগ করেছেন র্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মূলত 19 তারিখ থেকেই কোটা সংস্কারের যে আন্দোলন ছিল ছাত্রদের, সেটা কিন্তু আর ছাত্র আন্দোলন থাকে নাই। সেই আন্দোলনের প্রকৃতি কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে সেটা একটা সহিংসতায় পরিণত হয়েছে, সেখানে ধ্বংসযজ্ঞ হয়েছে এবং এই ধ্বংসযজ্ঞের যে ভয়াবহতার যে মাত্রা, সেটা আমি বলবো যে মধ্যযুগীয় বর্বরতাকে ছাড়িয়ে গেছে। কক্সবাজার থেকে আটকে পড়া প্রায় 3000 পর্যটককে ঢাকার উদ্দেশ্যে পাঠিয়েছে জেলা প্রশাসন। সকাল 10টা থেকে তৃতীয় দফায় 75টি বাসে সেনাবাহিনী, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে রওনা হন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হলে আটকে পড়া বাকি পর্যটকদেরও পাঠানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় পত্রিকার 3 নারী সাংবাদিক হামলা ও যৌন নিপীড়নের শিকার হয়েছেন। ভুক্তভোগী এক নারী সাংবাদিকের দাবি, গত 20 জুলাই তিনি সহ আরও 2 সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে সাইনবোর্ড এলাকায় যান। বিকেল 4টার দিকে সাংবাদিক পরিচয় পেয়ে কিছু দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। এ সময় তাদের ব্যাগে থাকা মোবাইল ফোন, নগদ টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। দুর্বৃত্তরা তাদের ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে একজনকে মারধর করে মুখে আগুন দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কাউন্সিলর ইকবালের লোক আছে, ওনাদের লোক এখানে যে হামলা করছে বা যে জ্বালাপোড়া করছে, এখানে ওনাদের 3 জনের লোক ছিল, আর ওনারাই এই ঘটনাগুলো, কালকের এই ঘটনাটা ওনার লোকেরাই ঘটাইছে। তারা সম্ভবত সাংবাদিক বা প্রশাসনের লোক, এটা ভেবে আসলে আমাদের উপর হামলাটা চালানো হয়েছে। সুষ্ঠু বিচার চাই আমরা। আমার বোনকে যেভাবে নির্যাতন করেছে, যারা নির্যাতন করেছে তাদের বিচার চাই আমরা। এই প্রধানমন্ত্রীর কাছে এই দুষ্কৃতিকারীদের বিচার চাই এবং আমরা নিরাপত্তা চাই। সাংবাদিকরা যেন স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে পারে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে।
নিষেধাজ্ঞা শেষ, মধ্যরাত থেকে ইলিশ আহরণে ছুটবেন জেলেরা, পল্লী জুড়ে উৎসবের আমেজ। আবারও আমন্ত্রণ একুশের দেশের সংবাদে। গত কয়েকদিনে রংপুরে তাণ্ডবের ঘটনায় এ পর্যন্ত জামাত বিএনপির 500 সন্ত্রাসী চিহ্নিত করা হয়েছে। নাশকতায় 75 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান। দুপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়ে তিনি বলেন, মামলা হয়েছে 8টি। এদিকে ছাত্র আন্দোলনের নামে টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় নাশকতায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে 8 মামলায় 141 জনকে গ্রেফতার করা হয়েছে। এসব মামলায় 335 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 2450 জনকে আসামি করা হয়। পঁয়ষট্টি দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। মধ্যরাত থেকে সমুদ্র যাত্রায় প্রস্তুত জেলেরা। ইলিশ সহ সব ধরনের মাছ প্রচুর পরিমাণে পাওয়ার আশা তাদের। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। মধ্যরাত থেকে সাগরে ছুটবে জেলেরা। শেষ হলো 65 দিনের নিষেধাজ্ঞাজনিত অপেক্ষা। জেলে পল্লী জুড়ে উৎসবের আমেজ। কেউ বা শেষ মুহূর্তে করছেন জাল মেরামত, কেউ বা গোছাচ্ছেন নৌকা। নিষেধাজ্ঞা চলার সময় সরকারি সহায়তা অনেকে পেলেও কারো কারো কাছে তা পৌঁছয়নি বলে অভিযোগও রয়েছে। তবে সব ছাপিয়ে এখন জেলেদের চোখে মুখে নৌকা ভর্তি মাছের স্বপ্ন। পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার, বাগেরহাট, সাতক্ষীরা সহ বিভিন্ন উপকূলীয় জেলার ঘাট থেকে গভীর সাগরে যাবেন জেলেরা। ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে মাছ। জেলেদের পাশাপাশি আড়তদাররাও বুনছেন আশা। আমরা আগামীকাল নামবো, তো যদি মাছ থাকে তাহলে আমরা ধার দেনা করে অনেকেই আছি, খাইছি, দেনা আছে, কিস্তি টিস্তি আছে, মানে দেনা ফেনা করে চলছি। এখন মাছ পাইলে সানা দেনা। প্রজন্ম মৌসুমে 20 মে থেকে 22 জুলাই পর্যন্ত গভীর সমুদ্রের 200 নটিক্যাল মাইল এলাকায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেয় মৎস্য অধিদপ্তর। রত্না সামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। কোটার নতুন বিভাজন অনুযায়ী প্রজ্ঞাপন জারি, সহিংসতায় তদন্ত কমিটি গঠন। অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে জনজীবন, বেড়েছে যানবাহন ও কর্মব্যস্ততা। কক্সবাজারে আটকে পড়া 3000 পর্যটককে ফেরানো হচ্ছে ঢাকায়। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।